বাংলাদেশ যুব ইউনিয়ন আসন্ন জাতীয় বাজেটে যুবকদের ভাবনা ও তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে এই কর্মসূচি আয়োজন করেছে। আমরা তৃপ্তকণ্ঠে আশা করি প্রাণবন্ত ও গঠনমূলক আলোচনার মাধ্যমে যুব সমাজ উদ্বৃত্ত হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আগামী 6 জুন মহান জাতীয় সংসদে 2024-25 অর্থবছরে জাতীয় বাজেটের খসড়া পেশ করা হবে। আগামী অর্থবছরে বাজেট আকার হতে পারে 7,96,900 কোটি টাকা, যা চলতি অর্থবছরের মূল বাজেটের 7,61,785 কোটি টাকা থেকে 35,115 কোটি টাকা, অর্থাৎ 4.12% বেশি। নতুন অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হার ধরা হচ্ছে 6.75%। জিডিপির আকার ধরা হয়েছে 55,28,065 কোটি টাকা। আর নতুন বাজেটের জন্য মূল্যস্ফীতি ধরা হচ্ছে 6.5%। আমরা মনে করি প্রবৃদ্ধি হার মূল্যস্ফীতির দুটি লক্ষ্য অর্জন কঠিন, কারণ সরকারি বেসরকারি বিনিয়োগের ধীর গতি চলছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যুক্তিতে বাংলাদেশ ব্যাংক ঋণ দেওয়া ও টাকা প্রবাহ কমাতে কড়াকড়ি আরোপ করে রেখেছে। ফলে বিনিয়োগ ও কর্মসংস্থান কাঙ্ক্ষিত মাত্রায় হচ্ছে না। তাই প্রবৃদ্ধি খাত বাড়বে এমনকি ভাবাও কারণ নেই। অপরদিকে মূল্যস্ফীতিও কোনোভাবেই করছে না, উল্টো বাড়ছে। ফলে সামনে মূল্যস্ফীতি কমে 6.5% নেমে আসবে এমনকি মনে করছেন না বিশ্লেষকরা। তারা জানান সম্প্রতি ডলারের দর কমানোর ফলে আমদানি নির্ভর বাংলাদেশের পণ্য আমদানি খরচ আরেক দফা বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এটিও বাজারে পণ্যের দামের নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাদের আশঙ্কা। যে মন্ত্রণালয়গুলো বেশিরভাগ কর্মসংস্থান তৈরি ও দক্ষতা উন্নয়নের জন্য প্রত্যক্ষভাবে কাজ করে, 2023-24 অর্থবছরে বাজেটে উল্লেখযোগ্যভাবে সেই সকল মন্ত্রণালয়ের বরাদ্দ কমেছে। এর মধ্যে কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাজেটের 24% কমেছে। একই সঙ্গে যুব মন্ত্রণালয় কমেছে 22% এবং শিল্প মন্ত্রণালয় কমেছে 32%। অষ্টম বার্ষিক পরিকল্পনায় যে সুপারিশ করা হয়েছিল তার চেয়ে এবারে বার্ষিক উন্নয়ন পরিকল্পনায় এটিপি বরাদ্দ কম পেতে যাচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য খাত। গত 4 বছর ধরে এই দুই খাতে বরাদ্দে এই নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। 2024-25 অর্থবছরে এটিপি বরাদ্দের 7.80% পাবে স্বাস্থ্য খাত, যেখানে পঞ্চবার্ষিক পরিকল্পনায় 2021 থেকে 2024-25 অর্থবছরের জন্য এটিপি বরাদ্দের 11.1% বরাদ্দের কথা বলা হয়েছে। পঞ্চবার্ষিক পরিকল্পনায় বাজেট বরাদ্দের 16.5%-এর বিপরীতে খসড়া এটিপিতে শিক্ষা ও প্রযুক্তি খাতের জন্য 13.70% বরাদ্দ রাখা হয়েছে। চলতি অর্থবছরও স্বাস্থ্য ও শিক্ষা খাতে একই ধরনের বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা মনে করি শিক্ষা ও স্বাস্থ্যসেবা মানব উন্নয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি বিষয়। আমরা দেশের নীতি নির্ধারক কাছ থেকে জেনেছি যে তারা স্বাস্থ্য ও শিক্ষার উপর জোর দিচ্ছেন, এমনকি প্রধানমন্ত্রীও বারবার বলেছেন। কিন্তু দুর্ভাগ্যজনক যে আমরা উন্নয়ন বাজেটে এর প্রতিফলন দেখতে পাই না। আমরা যদি মানুষের সক্ষমতা বাড়াতে ব্যর্থ হই, তাহলে তথাকথিত মেগা উন্নয়ন টেকসই হবে না। একই সঙ্গে আমরা বলতে চাই যুবকরাই বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় কাঙ্ক্ষিত উন্নয়নের গুরুত্বপূর্ণ অনুঘটকের কাজ করছে। উন্নয়নের সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি অঙ্গাঙ্গিভাবে জড়িত, কিন্তু সরকার প্রবৃত্তির আসক্তিতে আচ্ছন্ন। যে কোনো প্রক্রিয়ায় প্রবৃত্তির সূচক সংখ্যা পূরণে সরকারের যে চেষ্টা, তার কি ব্যর্থতার আড়ালে কৌশল কিনা এই প্রশ্ন আমাদের রয়েছে। যে উন্নয়ন পরিকল্পনায় নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় না, তা যতই চকচক হোক না কেন প্রকারান্তে তার জোর কম। দেশের কর্মক্ষম যুব জনগোষ্ঠীকে কাজের বাইরে রেখে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এই মুহূর্তে তাই বিশাল তরুণ ও যুবক জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টি অন্যতম একটি প্রধান চ্যালেঞ্জ। দেশের প্রায় 61% যুবক নিষ্ক্রিয়। তার মানে হলো এসব যুবক পড়াশোনায় নেই, কর্মসংস্থানে নেই, এমনকি কোনো কাজের জন্য তারা প্রশিক্ষণও দিচ্ছেন না। মেয়েদের মধ্যে নিষ্ক্রিয়তার হার বেশি, 61.71%। ছেলেদের মধ্যে এ হার কম, 18.59%। এ ধরনের যুবকের সংখ্যা বাড়ছে। চলতি বছরের 31 জানুয়ারি এমন তথ্য বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স
2022 প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। ওই প্রতিবেদনে নিষ্ক্রিয় যুবকের এই হার তুলে ধরা হয়েছে। বিবিএস নিষ্ক্রিয় যুবকের হার নির্ধারণের ক্ষেত্রে বয়সসীমা ধরেছে 18 থেকে 24 বছর। তাদের হাত ধরে হিসাব করে দেখা যায় নিষ্ক্রিয় যুবকের সংখ্যা প্রায় 1,29,00,000। অর্থনীতিবিদ ও শ্রমবাজার বিশেষজ্ঞরা বলছেন, মেয়েদের বাল্যবিবাহ, কাজ পাওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতার অভাব, শিক্ষার মানের ঘাটতি, যথেষ্ট কর্মসংস্থান তৈরি না হওয়া, শ্রম কাজের অভাব ও সামাজিক পরিস্থিতি নিষ্ক্রিয় যুবকের হার বেশি হওয়ার কারণ। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO সংজ্ঞা অনুযায়ী কাজ প্রত্যাশী হওয়া সত্ত্বেও সপ্তাহে 1 দিন 1 ঘন্টা মজুরি বিনিময় কাজের সুযোগ না পেলে ওই ব্যক্তিকে বেকার হিসেবে ধরা হয়। সাধারণত জরিপ করার সময় আগের সপ্তাহে যে কোনো সময় 1 ঘন্টা কাজ করলেই তাকে বেকার বলা যাবে না। অর্থনীতিবিদ ইজানুল ইসলাম উন্নয়ন ভাবনায় কর্মসংস্থান ও শ্রমবাজার গ্রন্থে বেকারত্বের সংজ্ঞা দিতে গিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। যেমন, যে ব্যক্তি কোনো কর্মসংস্থানে নিয়োজিত নন এবং কাজের খোঁজও করছেন না, তিনি সংজ্ঞা অনুযায়ী বেকার নন। এই ধরনের বেকারত্বকে বলা হয় স্বেচ্ছা বেকারত্ব। আর যিনি কাজ খুঁজে পাচ্ছেন না, তাকে বলা হয় বাধ্যতামূলক বেকারত্ব। বাধ্যতামূলক বেকারত্ব আবার 3 প্রকারের, যেমন সামঞ্জস্যহীনতা জনিত বেকারত্ব, বাণিজ্য চক্রজনিত ও কাঠামোগত বেকারত্ব। শ্রমবাজারের চাহিদা ও সরবরাহের মধ্যে কিছু অসামঞ্জস্য বেকারত্বের সৃষ্টি হয়। অনেকে পছন্দ মতো কাজ খোঁজার জন্য কিন্তু সময়ের জন্য বেকার থাকতে প্রস্তুত থাকতে পারে, অথবা কেউ এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে কাজ খুঁজতে পারে। এই ধরনের বেকারত্ব হচ্ছে সামঞ্জস্যহীনতা জনিত বেকারত্ব। কখনো অর্থনীতির উঠানামার কারণে বেকারত্ব সৃষ্টি হতে পারে, যেমন বন্যার সময় বেকারত্ব বাড়ে, তেজিবা ফিরে এলে পরিস্থিতি যথেষ্ট পাল্টে যায়। সমস্যা দেখা যায় বন্যা চিরস্থায়ী হলে, একে বলা হয় বাণিজ্য চক্রজনিত বেকারত্ব। আবার চাহিদা ও সরবরাহের পরিবর্তনের ফলে শ্রমশক্তির চাহিদারও পরিবর্তন ঘটে। এর ফলে কিছু শ্রমিক বেকার হয়ে যেতে পারে। প্রযুক্তিগত পরিবর্তনের ফলেও বেকারত্বের সৃষ্টি হতে পারে। এই ধরনের বেকারত্বকে কাঠামোগত বেকারত্ব বলা হয়। কতদিন বেকার থাকলে একজনকে দীর্ঘমেয়াদী বেকার বলা হয়, এর কোনো সংজ্ঞা বাংলাদেশে নেই। যুক্তরাষ্ট্রে 27 সপ্তাহ বা তার বেশি সময় বেকারকে দীর্ঘমেয়াদী বেকার বলা হয়। ইউরোপীয় ইউনিয়নের 1 বছরের বেশি সময়কে দীর্ঘমেয়াদী বেকার ধরা হয়। সপ্তাহে 1 ঘন্টা কাজ করলে বেকার না বলার সংজ্ঞাটা উন্নত দেশের জন্য যতটা প্রযোজ্য, উন্নত ক্ষেত্রে তা নয়। কারণ উন্নত দেশে বেকার ভাতা পাওয়া যায়, বাংলাদেশের মতো জীবন ধারণের জন্য কোনো না কোনো কাজে নিয়োজিত থাকতে হয়, যদিও সেসব শ্রম কাজ নয়, মজুরিও নয়। ফলে জীবন ধারণের ন্যূনতম আয় না করেও কর্মে নিয়োজিত বলে ধরে নেওয়া হয়। আবার বাংলাদেশের প্রায় 85% অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত। এখানে বেশিরভাগ ক্ষেত্রে বেতন ভাতা নির্ধারণের কোনো নিয়ম নেই। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশের জন্য একটি মানদণ্ড মাঝে মধ্যে অনুসরণ করে। সেটি হচ্ছে, যারা সপ্তাহে 40 ঘন্টা কাজের সুযোগ পান না, তাদের ছদ্ম বেকার বলা হয়। দেশে এমন মানুষ প্রায় 66 লাখ, যারা পছন্দ মতো কাজ খুঁজে পান না। ফলে এদের বড় অংশই টিউশনি, রাইড শেয়ারিং বা বিক্রয় কর্মী সহ নানা ধরনের খণ্ডকালীন কাজ করতে বাধ্য হয়। জাতিসংঘের টেকসই উন্নয়ন অভিষ্কে SDG নিষ্ক্রিয় যুবকের হার কমিয়ে ফেলার কথা বলা হয়েছে। বাংলাদেশেও কমানোর লক্ষ্য ঠিক করেছে, যদিও তা পূরণে কোনো অগ্রগতি নেই, বরং নিষ্ক্রিয় যুবক বাড়ছে। SBRS 2021 অনুযায়ী তখন নিষ্ক্রিয় যুবকের হার ছিল 39.6%। 1 বছরে তা প্রায় 1% বিন্দু বেড়েছে। SDG বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম এই ধরনের যুবকের নাম দিয়েছে নিযুক্ত যুব সমাজ। নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য গণমাধ্যমে বলেন, নিযুক্ত যুব সমাজের মধ্যে 4 ধরনের প্রবণতা দেখা যায়। 1. মানসিক বিষণ্ণতা, 2. মাদকাসক্তি, 3. পারিবারিক ও সামাজিক সহিংসতা জড়িত হওয়া এবং উগ্রবাদের দিকে ঝোঁক। তিনি আরও বলেন, নিযুক্ত যুব সমাজের হার বেড়ে যাওয়া ভালো লক্ষণ নয়। এটা সামাজিক অস্থিরতা তৈরির একটি কারণ হতে পারে। এদিকে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ডক্টর বিনায়ক সেন বলেন, নিষ্ক্রিয় যুবক হার কমাতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায়
জোর দেওয়া এবং ঝরে পড়াতে আবার শিক্ষা কার্যক্রমে ফিরিয়ে আনা জরুরি। তিনি বলেন, নারীদের বিনামূল্যে পারিবারিক শ্রমের বোঝাও কমাতে হবে, নইলে তারা কীভাবে শ্রমবাজারে আসবেন। ইবিএস এর জনশুমারি ও গৃহ গণনা প্রতিবেদন 2022 বলছে, দেশের বর্তমান 15 থেকে 24 বছর বয়সী যুবকের সংখ্যা প্রায় 3,16,00,000, যা মোট জনসংখ্যার 19% কিছু বেশি। স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স প্রতিবেদন অনুযায়ী এই জনসংখ্যা 40.67% নিষ্ক্রিয়, অর্থাৎ সংখ্যায় তারা প্রায় 1,29,00,000। সম্মানিত আলোচক ও উপস্থিতি, প্রতি বছর নতুন নতুন মুখ যুক্ত হচ্ছে বেকারত্বের ফলে। বর্তমান যুব সমাজের বড় অংশই বেকার, অনিশ্চিত জীবনের পথে তারা। কোনো দেশের জনশক্তির তুলনায় কর্মসংস্থানের স্বল্পতার ফলে সৃষ্ট সমস্যায় বেকার সমস্যা। বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নের পথে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, বেকার সমস্যা এর মধ্যে অন্যতম। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS একটি প্রতিবেদনে বলছে, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিক কলেজগুলোতে বের হওয়া শিক্ষার্থীদের 66% বেকার, অর্থাৎ 3 ভাগের 2 ভাগই বেকার থাকছেন। মাত্র 7% শিক্ষার্থী অন্য কোনো বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন, 3% শিক্ষার্থী নিজের উদ্যোগে কাজ করছেন। অন্য একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে উচ্চশিক্ষায় অর্জন করা 47% শিক্ষার্থী বেকার থাকছেন। ভারতে এই হার মাত্র 33%, পাকিস্তানে 28%, নেপালে 20% আর শ্রীলঙ্কায় 7.8%। এতেই বোঝা যাচ্ছে আমাদের দেশ থেকে আমাদের প্রতিবেশী দেশের বেকারত্বের হার কত কম। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর শেষ করে সাধারণত বিপুল সংখ্যক যুবক চাকরি বাজারে ঢোকে। একই প্রক্রিয়ায় চাকরি বাজারে প্রবেশ করেন প্রকৌশলী ও চিকিৎসকেরাও। চাকরির বাজার কিংবা সামাজিক পর্যায়ে উচ্চশিক্ষিত চাহিদা সবচেয়ে বেশি থাকে, কিন্তু বাংলাদেশে এই ধরনের উচ্চশিক্ষিতর মধ্যে বেকারের হার সবচেয়ে বেশি। উচ্চশিক্ষিত জনগোষ্ঠীর 12% এখন বেকার। ইবিএস এর প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ডিগ্রিধারী উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারের হার এখন 12% পৌঁছেছে। সংখ্যার বিচারে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি দিয়ে বেকার বসে আছেন প্রায় 8 লাখ নারী পুরুষ। আমরা মনে করি বাস্তবে বেকারের সংখ্যা আরও বেশি হতে পারে, কেননা প্রতি বছর যেসব যুবক স্নাতক ডিগ্রি দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বের হন, তাদের প্রায় অর্ধেক গড়ে 2-3 বছর বেকার থাকছেন। অর্থনীতিবিদেরা বলছেন, কোভিড মহামারী এবং অর্থনীতির চলমান সংকটের কারণে দেশে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বেড়েছে। প্রিয় উপস্থিতি, সরকারের কর্মসংস্থান নীতিমালার দেওয়া তথ্য অনুযায়ী 2030 সালের মধ্যে 3 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্বের অবসান ঘটাতে চায় সরকার। দেশের শিক্ষিত যুবকদের মধ্যে বেকারত্বের হার সবচেয়ে বেশি। যুবকদের বেকারত্বের হার বেড়ে এখন হয়েছে 10.6%। জনসংখ্যা হিসেবে এই মুহূর্তে দেশের যুবশক্তির পরিমাণ সবচেয়ে বেশি, তাদেরকে সম্পূর্ণভাবে কাজে লাগানো যাচ্ছে না। শ্রমবাজারের সংকট নিয়ে আমাদের পরামর্শটি হলো কর্মসংস্থান কমিশন গঠন। ওই কমিশন বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে। তাছাড়া কমিশন স্বয়ংক্রিয় অনলাইন ব্যবস্থাপনার মাধ্যমে কর্মপ্রত্যাশী যুবকদের নিবন্ধন নিশ্চিত করে তাদের প্রশিক্ষণ, দক্ষতা ও চাহিদা অনুযায়ী কাজের ব্যবস্থা করবে। এছাড়া এই কমিশন দেশের কর্মশক্তিকে ভবিষ্যতের যে কোনো পর্যায়ে জাতীয় এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী করে গড়ে তুলতে পারে। তাহলে কর্মসংস্থান সংকট থেকে স্থায়ী মুক্তি সম্ভব না। দীর্ঘদিন ধরে আমরা অনলাইন জব রেজিস্ট্রেশন সেন্টারের দাবি জানিয়ে আসছি। ফর্সা কর্মসংস্থান নীতিতে বলা হয়েছে, দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা 6 কোটির বেশি। এই বিশাল জনগোষ্ঠীকে সঠিকভাবে কাজে লাগানোর উদ্দেশ্যে পরিকল্পনা মাফিক পদক্ষেপ কর্মসংস্থান কমিশনের লক্ষ্য হবে প্রাতিষ্ঠানিক শিক্ষার মানসম্মত করা। দেশে থাকা হাজার হাজার কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে শিল্পের প্রয়োজন মাফিক জনশক্তি গড়ে তুলতে হবে। দেশে কর্মক্ষম মানুষের জন্য ফরমাল সেক্টরে কর্মসংস্থানের সুযোগ মাত্র 15%, আর ইনফরমাল সেক্টরে কাজ করে শতকরা প্রায় 85% মানুষ। জাতীয় অর্থনীতিতে এদের অবদান সবচেয়ে বেশি। ফলে ইনফরমাল সেক্টরের কর্মক্ষেত্রে সমান, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ সৃষ্টি করে
তাতে নিয়োজিত শ্রমিকদের দক্ষতা কাজে লাগানোর পরিকল্পনা নেওয়া জরুরি। সম্মানিত আলোচক ও উপস্থিতি, দেশের উন্নয়ন বাজেটে যুবকদের বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবা প্রয়োজন। ভবিষ্যতে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি অব্যাহত রাখার জন্য যুবদের সঠিকভাবে কাজে লাগাতে হবে। তাদের উন্নয়ন, সমৃদ্ধি ও প্রত্যাশার বিষয়টি চিন্তা করে সব ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। যুবকদের শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া জরুরি। এই জন্য আগামী বাজেটে তাদের জন্য বিশেষ বরাদ্দের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। যুবশক্তিতে কাজে লাগানোর জন্য দুইটি বিষয় ভাবা প্রয়োজন। এটা হলো তাদের দক্ষতা বৃদ্ধি ও কর্মক্ষেত্র সৃষ্টি। কর্মক্ষেত্রের সৃষ্টির ক্ষেত্রে আমরা 3 ধাপে কাজ করি। প্রথমটি হলো স্থানীয় পর্যায়ে কর্মক্ষেত্র সৃষ্টি, দ্বিতীয়টি উদ্যোক্তা সৃষ্টি, তৃতীয় পর্যায়ে বিদেশের বাজারে যুব কর্মক্ষেত্র সৃষ্টি। কিন্তু এসব ক্ষেত্রে রাষ্ট্রীয় যে পরিকল্পনা দরকার তা খুবই অপ্রতুল। বেশিরভাগ দলীয়করণ, দুর্নীতি, স্বজনপ্রীতি ও নৈরাজ্যের কারণে সাধারণ যুবকরা এসবের কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত হতে পারে না। বিশ্বব্যাংকের একটি তথ্য অনুযায়ী প্রায় 80 লাখ মানুষ বিদেশে আছে। তাদের বার্ষিক আয় $16 বিলিয়ন। ভারত, ফিলিপাইনের সমপরিমাণ জনশক্তি আমাদের থেকে কয়েক গুণ বেশি আয় করছে। এর প্রধান কারণ হলো আমরা দক্ষ মানব সম্পদ বিদেশে পাঠাতে পারছি না। যাদের পাঠাচ্ছি বেশিরভাগই অদক্ষ। তাই যুবকদের কার্যকর প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির জন্য বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখতে হবে। বাংলাদেশ সরকারের 23টি মন্ত্রণালয়ের অধীন সারা দেশের যুবকদের বিভিন্নভাবে দক্ষতা বৃদ্ধির বিভিন্ন রকম প্রশিক্ষণ দেওয়া হয়, কিন্তু দক্ষ শিক্ষকের অভাবে এবং প্রয়োজনীয় প্রণোদনার অভাবে সেই সম্ভাবনাগুলো অঙ্কুরে বিনষ্ট হয়ে যায়। এক্ষেত্রে দায়িত্বশীল কর্মকর্তাদের তদারকিও বিশেষ গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশিক্ষণ যুব সমাজের সর্বস্তরের জন্য উন্মুক্ত করা উচিত। শিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় এসব প্রশিক্ষণ পরিচালনার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। ভারত, নেপাল ও শ্রীলঙ্কার মতো দেশ যে হারে দক্ষ শ্রমিক পাঠিয়ে প্রবাসী আয় অর্জন করছে, বাংলাদেশকেও সেই ব্যবস্থা তৈরি করতে হবে। বাজেটে তার সুস্পষ্ট ঘোষণা আমরা আশা করি। জাতীয় বাজেট প্রস্তাবের ক্ষেত্রে আমাদের প্রত্যাশা থাকবে সরকার যেন যুব সমাজের অগ্রগতির বিষয়টি আরও বেশি গুরুত্ব দেয়। এছাড়া বাজেটের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকেও যুব উন্নয়নের সঠিক পরিকল্পনা দিতে হবে। যুবদের উন্নয়নের জন্য দেশ জুড়ে যেসব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেগুলো যেন নির্ধারিত কাঠামো মেনে পরিচালনা করা হয়, সেদিকে সবার মনোযোগ দিতে হবে। পাশাপাশি যুবদের প্রশিক্ষণ যেন আন্তর্জাতিক মানের হয় সে ব্যাপারেও আমাদের সচেতন থাকতে হবে। আন্তর্জাতিক বাজারে আমাদের যুব সমাজ শুধু পিছিয়ে পড়ে মানসম্পন্ন প্রশিক্ষণের অভাবে। ফলে প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো যদি গুরুত্ব সহকারে যুবদের মানসম্পন্ন প্রশিক্ষণ দিতে পারে, তাহলে আন্তর্জাতিক শ্রম বাজারেও সফলতার সঙ্গে কাজ করতে পারবে যুবকরা। আমরা যুবদের জীবন দক্ষতা ও ক্ষমতায়নের বিষয়ে কাজ করি। যুব সমাজের অনেকে বেশ ভালো জানে, কিন্তু জীবন দক্ষতার অভাবে নিজেদের উপস্থাপন করতে পারেন না। এই জন্য চাকরি বাজার সহ অনেক ক্ষেত্রে তারা পিছিয়ে পড়ে। সরকারের এক্ষেত্রে বাস্তবধর্মী কোনো পরিকল্পনা স্পষ্ট নয়। ইউনিয়ন পর্যায়ে যুবদের জন্য যে বাজেট আছে সে সম্পর্কে যুবকরা জানেন না, তাদের কোনো সম্পৃক্ততাও নেই। বাজেট প্রণয়নে তাদের টাকা হয় না, মতামত নেওয়া হয় না। যাদের জন্য এই বাজেট, তাদের যদি টাকা না হয় তাহলে সেই বাজেট সফলতার মুখ দেখবে কীভাবে? খোঁজ নিয়ে জানা গেছে যুবকদের স্বাস্থ্য, দক্ষতা ও কর্মসংস্থানের বরাদ্দ আছে, এর 60% অব্যবহৃত থেকে যায়। অধিকাংশ তরুণী বাজেট সম্পর্কে জানেন না। এই বাজেট তাদের অংশগ্রহণ খুবই সীমিত, নেই বললেই চলে। ইউনিয়ন পর্যায়ে আমরা দেখতে পাই স্থানীয় পর্যায়ে যুবকদের জন্য বরাদ্দ থাকলেও তার মাত্র 40% ব্যবহার করা হয়। আবার এটা সঠিকভাবে হচ্ছে কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে। বাকি 60% খরচ করার কোনো পরিকল্পনা নেই। একই সঙ্গে আমরা উল্লেখ করতে চাই, আদিবাসী যারা যুবক আছেন তাদের জন্য যে বাজেটে যে বরাদ্দ থাকার কথা সেই বাজেটটিও আমরা সাম্প্রতিক বছরগুলোতে দেখতে পাচ্ছি না। যুবকরা কাজ করতে চায়, আয় করতে চায়, দাঁড়াতে চায়। কাজ না পাওয়া থেকে যে হতাশা তৈরি হবে তা এই যুবকদের সৃজনশীলতা, কর্ম উদ্যোগ, ভালো কিছু করার ইচ্ছা, সমাজের পাশে দাঁড়ানোর ইচ্ছা, প্রতিভা, সততা
সব নষ্ট করে দেবে। এই ব্যাপক সংখ্যক জনশক্তিকে কাজ দিতে পারবো না, তখন এই শক্তি পরিণত হবে অভিশাপে। হতাশা থেকেই যুবশক্তি হয়ে যেতে পারে পথচ্যুত ও মাদকাসক্ত। ইতিমধ্যে এই পরিস্থিতি উপস্থিতি বেড়ে চলছে। এই যুবকদের কাজের পরিবেশের মধ্যে রাখার জন্য হতাশা থেকে মুক্তির জন্য কী করতে পারি আমরা? যুবকদের কাজের সুযোগ, শ্রমবাজার, বেকারত্ব, অভিবাসী শ্রমিক, নারী শ্রমিক, শিক্ষা ও প্রশিক্ষণ, পেশাগত নিরাপত্তার ব্যবস্থা নিয়ে আমাদের ভাবতে হবে। যুবকদের সহজ শর্তে স্বল্প সুদে ঋণ দিতে হবে এবং দুর্নীতিমুক্ত নিয়োগ নিশ্চিত করতে হবে। করোনার প্রভাবে আগামীতে কর্মসংস্থানের ধারণা পাল্টে যাবে, যেখানে গুরুত্ব বাড়বে প্রযুক্তি নির্ভর দক্ষতা ভিত্তিক কর্মসংস্থানে। এজন্য আমাদের পর্যাপ্ত বাজেট বরাদ্দ দরকার। একটি গণমুখী এবং কর্মমুখী বাজেট প্রণয়ন করা জরুরি। আমরা সেই দাবিকে সামনে নিয়ে আসতে চাই। প্রিয় উপস্থিতি, এতক্ষণ আমরা আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আমাদের আলোচনা তুলে ধরার চেষ্টা করছি। আমরা জানি এরপরও আমাদের আরও আলোচনা রয়েছে। আপনাদের প্রাণবন্ত আলোচনা ও পরামর্শ আমার যুব সমাজকে উজ্জীবিত করবে, প্রাণিত করবে। সকলকে আবারও বিপ্লবী ধন্যবাদ।